পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন। মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটার বিষয়ে পরিষ্কার একটা জায়গা। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আভা প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেকদিন ধরে, গত 28 তারিখ থেকে সম্ভবত 20 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন, লাগাতার অবস্থান করছেন, 24 ঘন্টা অবস্থান করছেন, মানে দিন রাত অবস্থান করছেন ধারাবাহিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সরকার, তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করে। একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম এবং এবি পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন যে এইখানে এইভাবে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোন রকম মানে কর্ণপাত করছেন না, ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা হয় বলে কোনো রেখাপাত নাই, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আপনাদের কঠোর সমালোচনা এখনো করছি না, করতে চাই না, কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দেওয়া নিয়ে বসে থাকতো, কিন্তু তাদের দাবি দেওয়ার প্রতি কেউ কোনো কর্ণপাত করতো না, রেখাপাত করতো না। একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবেন? কিন্তু কোন যুক্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু মানুষের কথা তো শুনবে, একটা সহৃদয়তা তো থাকবে, মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, রেখাপাত হবে না, আপনাদের ক্ষেত্রে পাত্তাই দেবেন না, এইটা তো চলতে পারে না। এটা কিভাবে গ্রহণযোগ্য হয়? আজকাল আমরা অভ্যুত্থানের পরে অনেককে বলতে শুনেছি, বুদ্ধিজীবীরাও আছেন অনেকে, এত আন্দোলন এত আন্দোলন, আন্দোলন হবে না তো কি হবে ভাই? অভ্যুত্থান তো নিজে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য, এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন না, কিন্তু শুনতে তো পারবেন। এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার। আমি শুনেছি একসময় মন্ত্রী হয়ে বলছেন, আরো অনেকেই দাবিটা তুলেছিলেন যে আপনাদের একটা সেল থাকা দরকার যারা এই সব দাবি দেওয়া শুনবে এবং এই সব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ সমাধান একটা জায়গায় আসবে এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরো, আমরা অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন স্মারকলিপি দেওয়া হয়, মাননীয় প্রধান উপদেষ্টাও দুই একবার প্রথম দেখা করেছিলেন, তারপরে উপদেষ্টা মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা বলেন হ্যাঁ যা দাবি যৌক্তিক কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে, তো যদি যুক্তি থাকে, যৌক্তিক দাবি নিয়ে কেউ আসে তাহলে সেটা সমাধানের পথ বের করে, সেখানে কিছু আলাপ আলোচনা হবে, দর কষাকষিও হবে,
কিন্তু একটা সমাধানের পথ বেরোবে। এই ব্যাপারটা তথ্য আপাতের ক্ষেত্রে এসে কেন ব্যতিক্রম হচ্ছে, একেবারেই আপনারা কর্ণপাত করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। 20 দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি, আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন। মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটার বিষয়ে পরিষ্কার একটা জায়গায় রাখা। এবার আসি 2 নম্বর কথা। আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব ফালা দিতে হবে প্রায়। এইটা ধরলে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিছু তো আপনারা ফেলছেন না, এনারা কেন আলাদা করে বিশেষভাবে আপনাদের মানে একটা কৃপানালে পড়বে, ঠিক বললাম, কোপানালে স্যার, কোপানালে পড়বে। বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য পারা আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত, যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ যদি চাকরি বিধি লঙ্ঘন করে কিংবা ফ্যাসিস্ট শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে আবির্ভূত হয় কিংবা তার প্রমাণ থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ঢালাও ভাবে সবাইকে দোসর কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত এইভাবে কোনো ট্যাগ লাগানো কিংবা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একটা একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরের কথা হচ্ছে যে প্রকল্প, যে প্রশ্নটা একটু আগে মুজিবুর রহমান মঞ্জু ভাই করেছে, আমি নিজে এই কাগজ দেখেছি, সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি, মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে, বিবেচনা সরাসরি নেওয়া হবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে। এটা দেখেই তো এসেছেন। এখানে অনেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত, তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন। অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন। এখন চাকরির তো আবার বয়স সীমা আছে, তা আপনি এদের বয়স সীমা তো অতিক্রম হয়ে গেছে, এরা তো অনেক কিছুতে এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তা আপনি এদের কি পরিণতি হবে সে বিষয়ে ভাববেন না, না ভেবে একটা ঢালাও সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে। কোন রকম ইফ বাট এগুলো নাই, যদি কিন্তু নাই, কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে। অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, কারোর সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই। তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তোলা যায়, এই যে তথ্য আপার কাজটা, এটা কি দরকার? এটা অনেকে তুলতে পারে যে এই কাজেরই কোনো দরকার আছে, এই প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। এটা আওয়ামী লীগ আমলের নেওয়া প্রকল্প, হয়তো নানান রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা হয়েছে, অনেকে এইভাবে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ, সেটা 3য় ফেজে শুরু করতে যাচ্ছে।
যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তখন তো বাতিল হয়ে যেত, তৃতীয় ফেজে শুরুর কোনো প্রয়োজনীয়তা দেখা দিত না। তাহলে এই কাজটা প্রয়োজনীয়, এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় 1500 উপরে 1900-র উপরে এখানে কর্মী তারা তৈরি হয়েছে, এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে, তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এখন এই যে দক্ষতা, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলব, তারপর তাদেরকে আবার ছাড়াই করে দেব, নতুন প্রকল্পে নতুন লোক আসবে। এর পেছনের উদ্দেশ্যটা এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ, এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে, যার ফলে অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষর ছিল বহাল তবিয়তে বসে থাকেন, আবার এই ধরনের নীতিমালা নানানভাবে তারা প্রমোট করে। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, লড়াই করে সেগুলোকে বাতিল করতে হয়েছে। কাজে আমরা আপনাদেরকে বলি, আপনারা ঠিক পথেই আছেন, লড়াইয়ে আছেন, লড়াই করেন, লড়াই করে আমাদের দাবি অর্জন করতে হবে। আমরা মনে করি যেহেতু তৃতীয় ফেজে কাজ শুরু করছেন, এই কাজের প্রয়োজন আছে, এটা আপনাদের তার মানে সিদ্ধান্ত। অতএব আপনারা এই তৃতীয় ফেজ শুরু করার দরকার নাই, আপনারা যে কাজ অলরেডি এনারা আছেন এইটাকে এক্সটেন্ডেড করতে পারেন, মানে সম্প্রসারিত করতে পারেন। এবং এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিকে কিভাবে রক্ষা করা যায়, সরকার রাষ্ট্র তো একটা খেলনা প্রতিষ্ঠান না, আপনাদের প্রতিশ্রুতি তো না হলে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর কোনো ভরসা থাকবে না কারণ। কাজেই সমস্ত বিষয়গুলো ওই বিবেচনায় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে বড় শক্তি এদের যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, রিটেন পরীক্ষা দিয়েছে, ভাইবা দিয়েছে। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, এইটাকে ঢালাওভাবে আপনি কোনোভাবে ধরতে পারবেন না, তাহলে আপনাকে সব সেক্টর ধরতে হবে। সুতরাং এক জায়গায় দুই নীতি প্রয়োগ করবেন না, এক নীতির ভিত্তিতে চলেন। ব্যক্তি বিশেষ যারা ফ্যাসিবাদের দোষর কিংবা অন্যায় করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ঢালাওভাবে কোনোভাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমরা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে বলবো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। 20 দিন ধরে এখানে এই তথ্য আপা প্রকল্পে যারা কর্মরত আছেন সকলেই নারী, তারা এখানে রোদ বৃষ্টি ঝড় ঈদের সময় এখানে বসে আছেন। এতটা আপনাদের ঠিক হবে না, এটা আপনাদের বিবেচনায় রাখা দরকার। তা আমরা আপনাদের সাথে আছি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে আর সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয়। আপনাদের আন্দোলন, চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে, আমরা এই আন্দোলনের সাথে সাফল্য পর্যন্ত নিশ্চয়ই আমরা থাকবো।